শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইভ এট 9 PM এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন মোহাইমিনুল ইসলাম রাহুল। উনি লেটস ফার্নিশের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। তো আজকে আমরা ওনার কাছ থেকে ওনার প্রতিষ্ঠানের শুরুর দিককার গল্প এবং উনি এই প্রতিষ্ঠানটি নিয়ে কি কাজ করছেন এবং কতদূর যেতে চান তার সেই স্বপ্নের কথা আমরা জানবো। তো রাহুল ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ অফি, থ্যাংক ইউ। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। তো ভাই আমাদের আমরা একই ভার্সিটিতে ছিলাম, তো ভাই আমার ভার্সিটির সিনিয়র, তো সেই সূত্রেই ভাইয়ের সাথে পরিচয় এবং পরবর্তীতে ওনার কার্যক্রম সম্পর্কে আমি জানতে পারি। তো এর পরবর্তীতে যখন আমি গ্রামীণ ফোনে জয়েন করি, তো এরপরে ভাইয়ের সাথে দেখা হয়। ভাই তখন জিপি অ্যাক্সিলেটরে ছিলেন ওনার প্রোডাক্টটা নিয়ে। তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে ওনার প্রোডাক্টটা সম্পর্কে একটু জানবো এবং এবং আমার কাছে মনে হলো যে এই এই আমার শোতে এইটা আসলে আমি সবাইকে জানাতে পারি। তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে ওনার প্রতিষ্ঠানের গল্প শুনবো। তো প্রথমেই ভাই আপনার কাছে জানতে চাই যে লেটস ফার্নিশ, এই যে আইডিয়াটি নিয়ে আপনি কাজ করছেন, আইডিয়াটা আসলে কি সেটা যদি সবার উদ্দেশ্যে একটু সবাইকে একটু পরিচিত করিয়ে দেন আপনার আইডিয়াটির সাথে। আচ্ছা, থ্যাংক ইউ অফি ফর ইনভাইটিং মি। আসলে লেটস ফার্নিশ নিয়ে যদি বলি, লেটস ফার্নিশ যদি আমি এক লাইনে বলতে চাই, সেটা হচ্ছে লেটস ফার্নিশ হচ্ছে একটা বাংলাদেশের প্রথম ফার্নিচার এবং অ্যাপ্লায়েন্সেস সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম। মানে যদি সহজ বাংলায় যদি বুঝায় বলি, তাহলে সেটা হচ্ছে যে আমরা ফার্নিচার এবং অ্যাপ্লায়েন্সেস ভাড়া দিয়ে থাকি। তো এই প্রবলেমটা আমরা প্রথমে ফেস করি হচ্ছে, আমরা প্রবলেমটা আসলে প্রতিনিয়ত প্রবলেম ফেস করি, কারণ দেখা যাচ্ছে যে ব্যাচেলর যদি বলি বা ইয়াং প্রফেশনাল যদি বলি, আমরা সবাই মোটামুটি হচ্ছে কাইন্ড অফ একটা ফ্ল্যাট ভাড়া করে কয়েকজন মিলে থাকি। তো একটা বেসিক প্রবলেম থেকে এটা শুরু হয়, এবং সেখান থেকে আসলে আমাদের যেটা দেখলাম যে আমাদের কাছে আসলে আমরা যে টাকাটা ইনকাম করি বা যে টাকাটা আমাদের বাসা থেকে আসে, আমাদের পক্ষে সম্ভব হয় না যে এককালীন 20,000 বা 25,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনা বা একটা রুম গোছানো, যেটা খরচ যদি ভালো ফার্নিচার দিয়ে আমি করি, যদি একটা মোটামুটি ভালো মিড লেভেলের ফার্নিচার দিয়েও যদি আমি করি, সেক্ষেত্রে হয়তো বা সেই পুরো রুমটা গুছাতে খরচ করে 50,000 থেকে 75,000 টাকা মতো। তো এত টাকাটা আমাদের কাছে আসলে থাকে না। আর ব্যাচেলর লাইফে ঢাকাতে যেটা প্রবলেম হয় যে ফ্রিকুয়েন্টলি মুভ করি, তো সেক্ষেত্রে ফার্নিচার ড্যামেজেরও একটা অনেক বড় বিষয় থাকে। তো সেখান থেকে আসলে আমরা মানে মানুষের লাইফে শুধুমাত্র ব্যাগ নিয়ে, যারা টেনেন্ট আছে তারা শুধুমাত্র ব্যাগ নিয়ে মুভ করবে, অন্য কোনো কিছু নিয়ে মুভ করবে না, এরকম এরকম একটা জায়গা থেকে আসলে লেটস ফার্নিশের উদ্ভাবনা। আসলে লেটস ফার্নিশের আইডিয়াটা আমার থেকে না, আমাদের যে সিইও আছে ইফাজ, ওর থেকে আসে। সো ব্যাকের স্টোরিটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে ইফাজ আর আমি যখন ভার্সিটিতে 2017-এর কথা, তখন আমরা একটা প্রোগ্রাম করছিলাম হার্ড প্রেস নামে। সেখান থেকে ইফাজের সাথে আমার পরিচয়। বাট বাংলাদেশে আমাদের অনেক কথাবার্তা হলেও আমাদের তখন বাংলাদেশে দেখা হয়নি একসাথে। আমাদের দেখা হয়েছিল মালয়েশিয়াতে, যখন আমরা যাচ্ছিল আইইবি থেকে এবং আমি এআইবি কে রিপ্রেজেন্ট করতে। তো সেখানে আমাদের দেখা হয়, আমরা ওখানে নর্মাল জাস্ট কথাবার্তা বলি। এরপরে বাংলাদেশে আসার পর মানে আমরা কিপ ইন টাচ। এবং তারপর হচ্ছে যেটা আমরা করলাম সেটা হচ্ছে, একদিন ইফাজ আমাকে একটা সার্ভের কথা বললো, যে রাহুল ভাই এই সার্ভেটা একটু দেখেন ঠিক আছে কিনা, বা এই সার্ভেটা একটু করতে হেল্প করেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মানে আর ইউ গাইস লুকিং ফর এ ফার্নিচার সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম বা এরকম কোনো কিছু? তখন তারা বললো যে হ্যাঁ। তখন আমি বললো যে তোমরা যদি কিছু মনে না করো, দেন আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ গাইস। তো সেখান থেকে আসলে আমি লেটস ফার্নিশ আসলে ওখানে জয়েন করি। তো লেটস ফার্নিচার জয়েন করা, তারপর আসলে ওখান থেকে আসলে আস্তে আস্তে আমাদের যাত্রাটা শুরু। প্রথমে ইনিশিয়েটিভটা ছিল হচ্ছে ব্যাচেলার্সদের নিয়ে। পরবর্তীতে যখন আমরা এটা শুরু করলাম এবং মোটামুটি বলা যায় যে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, তখন দেখলাম যে এটা জাস্ট হচ্ছে শুধুমাত্র ব্যাচেলারদের প্রবলেম না, এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার, এবং আমি যদি বলি মোটামুটি সংখ্যক যে উচ্চ মধ্যবিত্ত পরিবার, এটা কিন্তু সবারই মোটামুটি একটা প্রবলেম, যে ফার্নিচার বা বাসার যে জিনিসগুলো আছে, অ্যাপ্লায়েন্সেস এবং ফার্নিচার। তো সেখান থেকে আসলে লেটস ফার্নিশের যাত্রা শুরু। এবং সহজ বাংলায় বলতে লেটস ফার্নিশ হচ্ছে যে কোনো কিছু সাবস্ক্রিপশন হিসেবে দেয়, জাস্ট লাইক নেটফ্লিক্স, ইওর ইন্টারনেট প্যাক এন্ড এভরিথিং। আচ্ছা, তো ভাইয়ের আইডিয়াটা সম্পর্কে আমরা সবাই জানলাম। তো এটা আমিও মনে করি যে একটা বেশ সাধারণ একটা সমস্যা, আমরা যারা মিডল ক্লাসে বিলং করছি। তো সেদিক থেকে একটা ভালো একটা অ্যাপ্রোচ আমি বলবো। তো
এখন আমরা যতই এইসব স্টার্টআপ নিয়ে যত গল্প শুনি, সবকিছুই হচ্ছে সবাই খুব হচ্ছে ভালো গল্পগুলো বলার চেষ্টা করে। আহ, যে লাইক আমি সিইও হয়ে গেছি বা এরকম একটা কিছু হয়ে গেছি। তো এই যে ভালো গল্পগুলো আসে সামনে, অর্থাৎ যে সাকসেস স্টোরি যেগুলো আমি বলি, অবশ্যই সাকসেস স্টোরি, বাট এই যে এর পেছনের আপনার উঠে আসার পেছনে যে গল্পগুলো থাকে এগুলো বেশিরভাগ সময়ই আমরা সামনে আসতে দেখি না। তো যে কারণে আমার কাছে মনে হয় যে যারা নতুন স্টার্টআপ তৈরি করতে যায়, তো তারা শুরুতেই যে হচ্ছে এই গল্পগুলো শুনে হচ্ছে মাঠে নেমে পড়ে এবং পরবর্তীতে যে তারা একটা ধাক্কা খায়। তো এই আপনার কাছ থেকে আমি একটু আপনার গল্পটা একটু জানতে চাই যে আপনার এই স্টার্টআপটি শুরু হলো কত সালে শুরু হলো সেটাও যদি একটু শেয়ার করেন, এবং সেখান থেকে এই পর্যন্ত আসা এর পেছনে যে স্ট্রাগলটা রয়েছে এই স্ট্রাগলটা যদি আমাদের সামনে একটু তুলে ধরেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার স্টার্টআপ কি জিনিস আসলে বুঝতাম না। আসলে আমি অনেক, যেটা হচ্ছে আমি টু বি অনেস্ট যদি বলি, আমি স্টার্টআপ সম্পর্কে আমার আইডিয়া আসে হচ্ছে 2015-এ। 2015-এ, এবং আমার সাথে ইফাজ যে আছে ওরও এরকম অ্যারাউন্ড একটা আইডিয়া আসে 2015-16-এ। এখন 2015-16-এ এই আইডিয়াটা আসে হচ্ছে এভাবে যে আমরা মানে মানে এভরি সবার একটা হবি থাকে যে ওয়েব সিরিজ দেখা, ইয়া করা। তো যেটা হয় যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমরা সিলিকন ভ্যালির কথা শুনছি, বাট আমরা ওই কালচারটা তো ভাবে অভ্যস্ত না। আমরা মোটামুটি মেজরিটি আমরা হিন্দি জিনিসপত্র দেখে আসলে খুব অভ্যস্ত। সো আমি যেটা হচ্ছে যে আমার প্রথমে স্টার্ট আপ, এবং টু বি অনেস্ট আমি এটা বলি এবং এটা এখনো বলি, যে আমার যখন কোনো ধরনের ডাউন থাকে, আমার ইন্সপিরেশনের দরকার হয়, আমি জিনিসটা দেখি। সেটা হচ্ছে আমরা মানে আমার যে কারণে স্টার্ট আপ সম্পর্কে জানি সেটা হচ্ছে টিভিএফ। টিভিএফ এর একটা হচ্ছে আমি ওয়েব সিরিজ দেখি, সেটা হচ্ছে পিচার্স। সো পিচার্স এর মাধ্যমে আসলে স্টার্ট আপ কি জিনিস সেটা বুঝলাম। বা স্ন্যাপচ্যাট কি জিনিস, স্ন্যাপচ্যাট যে একটা স্টার্ট আপ, আমরা যে আমি তো ভাবতাম স্ন্যাপচ্যাট একটা টেক কোম্পানি বা ফেসবুক ওয়াজ এ টেক কোম্পানি, স্টার্ট আপ জিনিসটা কি এটা বুঝতাম না। তো ওখান থেকে আসলে স্টার্ট আপের বেসিক আইডিয়াটা আসে। তো বেসিক আইডিয়াটা আসার পরে এরপরে আমার ইন্টারেস্ট জাগে আরো, এবং এটা নিয়ে আরো করা। বাট স্টুডেন্টের লাইফে যেটা হচ্ছে যে পড়াশোনা এবং স্টার্ট আপ চালানো, বা ওরকম কোনো যে এমন একটা না যে স্টার্ট আপ করতে হবে বলে আমি স্টার্ট আপ করতেছি, বা স্টার্ট আপ আমাকে করতেই হবে, সবাই করতেছে তাই আমি করতেছি, ওইভাবে আমি স্টার্ট আপটা কখনো করতে চাইনি। বা আমার সাথে যে ইফাজ আছে বা তাহিদ আছে, আমরা কেউই না। তো যেটা যখন আমাদের মনে হয়েছে যে না, আমরা সবাই একটা টেবিলে একমত যে না আমরা এই জিনিসটা করতে চাই, তখন থেকে আমরা শুরু। আর লেটস মানিশের যাত্রা যদি আমি আনঅফিসিয়ালি বলি, আনঅফিসিয়ালি হচ্ছে আমাদের যাত্রা শুরু হইতেছে হচ্ছে, যদি আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি বলি, এটা হচ্ছে 2018। তো 2018 থেকে শুরু করে আমরা আমরা তখন মার্কেটে না, আমরা জাস্ট হচ্ছে মার্কেট রিসার্চে রয়েছে। লাইক সার্ভে থেকে শুরু করে বিভিন্ন ভেন্ডর, বাংলাদেশের ফার্নিচার মার্কেটটা কত বড়। এবং যখন আমরা এই সার্ভেটা করতে গেছি, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট মার্কেটটা হচ্ছে ফার্নিচার। ফার্নিচার মার্কেট হচ্ছে বাংলাদেশ মানে সেকেন্ড লার্জেস্ট মার্কেট আরএমজির পরে। তো এটা দেখার পরে তারপর আমরা বললাম, না, ইটস এ গুড অপরচুনিটি, আমরা যদি এখানে কাজ করতে পারি তাহলে হবে। বাট দ্য থিং ইজ যে প্রথম যেটা হয় যে আমরা প্রথমে সবাই মানে স্টার্ট আপ করতে গেলেই সবাই প্রথমে বলে, বিশেষ করে এখন যেভাবে স্টার্ট আপ কালচারটা বুমিং চলতেছে, সবাই প্রথমে যেটা বলে যে ফান্ডিং নেয়, ফান্ডিং নেয়, ফান্ডিং নেয়। হ্যাঁ, আমরা প্রথম কথা হচ্ছে আমরা তিনজনের মধ্যে একটা জিনিস ছিল যে এটা কমন, যে ফান্ডিং নিয়ে আমরা কখনো চিন্তা করিনি। আমরা জানি যে আমরা নিজেদের পকেট থেকে টাকা দিতে পারবো না, তবু আমরা বা আমাদেরকে একটু টাকা দিবে না এরকম চিন্তা করি না। বাট আমরা স্টিল পজিটিভ ছিলাম যে আমরা একটা সলিড মার্কেট রিসার্চ নিয়ে যাই, সলিড কোথাও নিয়ে যাই। তো সলিড মার্কেট রিসার্চ এবং বাকি সবকিছু কাজ করে আমরা বিভিন্ন জায়গায় পিচ করতে থাকি যে আমাদের কেউ করুক। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে দা ট্রু রিয়ালিটি হচ্ছে এইটা যে আইডিয়া লেভেলে আসলে আহ, 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 মানে স্টার্ট আপ ইনভেস্টমেন্টটা বাংলাদেশে খুব কম হয়। আমরা অনেক সময় দেখি যে বাইরের দেশে বিভিন্ন জায়গায় একমাত্র কম্পিটিশন ছাড়া খুব কম হয়ে থাকে। তো আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করলাম, ই করা শুরু করলাম। তো এর মধ্যে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ হয়ে হচ্ছে আহ অথবা কোয়ার্কিং স্পেস মোড়ের কথা সবাই শুনেছে, অথবা বহু বাংলাদেশের এখন ওয়ান অফ দ্য কুলেস্ট ফার্নিচার ব্র্যান্ড। তো তাদের যে দুজন কো ফাউন্ডার আছে, সেটা হচ্ছে নাবিলা নরিন আপু এবং নাইচার মিয়াপুর সাথে আমাদের কথাবার্তা হয়। এবং বেসিক্যালি তারা আমাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করে যে আমরা আসলে স্টুডেন্ট লাইফ থেকে আসলে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এবং তারা আমাদেরকে একটা বলে যে আমরা তোমাদের কো ফাউন্ডিং মেম্বার হিসেবে কাজ করতে চাই, আমরা তোমাদের সাথে কিভাবে এই করতে পারি। তো সেখান থেকে তারাও আমাদের সাথে অ্যাড হয়। সো এভাবে আসলে আমাদের একদিক থেকে এই জায়গাটা বলবো যে আমরা লাকি,
যে আমরা মানে হাসিল করতেছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, কোনো জায়গা থেকে না শুনলেও আমরা কখনো যে একটা জিনিস যে আমাদের মধ্যে একটা মানে ডেসপারেশনটা অলওয়েজ ছিল যে না এটা করতে হবে, কখনো ভাঙি নাই। মন খারাপ ছিল, বাট সেটা দেখা গেল যে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম, যে কোনো জায়গা থেকে না শুনে আমরা মন খারাপ করছি। সো এটা হইতেছে হচ্ছে প্রথম যে বুমিংটা। এরপরে সবচেয়ে বড় প্রবলেমটা আমরা যখন, বড় প্রবলেম না মানে একটা জিনিস বলবো যে লাইক আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়েও বাট আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ খুব কম করি। সো আমি যেটা দেখি হচ্ছে সেটা হচ্ছে অপারেশনস দেখি। So আমাদের ওয়েবসাইটটাও আমরা মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করি, খুব লিমিটেড একটা রিসোর্স নিয়ে। অনেকে বলে যে আমরা খুব মানে ফাটায় নামবো, আমরা অনেক টাকা খরচ করে একটা ওয়েবসাইট বিল্ড করবো, যে না আমরা আগে একটা নর্মাল এমভিপি ক্রিয়েট করছি, যে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, নর্মাল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা দিয়ে জাস্ট হচ্ছে মানুষজন ফার্নিচার অর্ডার করতে পারবে, সাবস্ক্রিপশনের জন্য অর্ডার করতে পারবে। তো অফিসিয়ালি আমরা লঞ্চ করি হচ্ছে এটা 2000, মানে অফিসিয়ালি না মানে আনঅফিসিয়ালি বলবো এখনো, কারণ হচ্ছে তখন আমরা জাস্ট হচ্ছে মাত্র টেস্ট রান করছি, এমভিপিটা টেস্ট করছি। তো এমভিপি টেস্টে আমাদের প্রথম রানটা ছিল হচ্ছে জানুয়ারি 2 তারিখ। জানুয়ারি 2 তারিখে আমরা লঞ্চ করি। লঞ্চ করার পরে তারপরে হচ্ছে আমরা জানুয়ারির 7 বা 8 তারিখে যে প্রথম কাস্টমারটা পাই, এবং যখন আমাদের কাছে প্রথম অর্ডারটা আসে, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। একটু একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে জি জি, আপনি মানে কত সালের কথা বলছেন এটা, যদি একটু এটা বলেন। 2019, 2019-এর। আচ্ছা, দুই আচ্ছা, হাজার উনিশের 2019-এর হচ্ছে এটা জানুয়ারি 2 তারিখ। তো আচ্ছা, ওইখান থেকে আসলে তারপরে প্রথম কাস্টমারটা পাই আমরা হচ্ছে জানুয়ারি 6 বা 7 এরকম দিকে সোফার আমি জানি। এবং আমাদের ডেলিভারি রেটটা থাকে হচ্ছে জানুয়ারির 14 তারিখে এরকম একটা টাইমে। সো আমাদের ডেলিভারি ডেট এবং ডেলিভারি দিতে আমরা মনে আছে আমাদের কাস্টমার বাসায় আমরা তিনজন কোফাউন্ডার তিনজনই গেছিলাম। এবং এবং ডেলিভারি শুধু একটা না, ওই দিন 2টা আমাদের আরো একটা অর্ডার চলে আসছিল, আমরা 2টা ডেলিভারি দিতে গেছিলাম। সো আমি মানে ইফাস যখন মানে বসুন্ধরা ডেলিভারি ছিল, আমার বাসা ছিল বসুন্ধরাতে, আমি নর্মালি আসছি। বাট ইফাজ এবং তাহিদ যারা দুজন আমার কোফাউন্ডার আছে, সিইও এন্ড সিএফও, তাদের বাসায় সেই মোহাম্মদপুর ধানমন্ডি, ওখান থেকে তারা চলে আসছে যে প্রথম ডেলিভারি দিতে যাচ্ছি আমরা। সো ওইটা একটা অনেক আনন্দের মোমেন্ট ছিল আমাদের জন্য। আনন্দের মোমেন্ট ছিল বিকজ আমরা প্রথম কিছু একটা করছি, খুব নিজেদের চেষ্টায় করছি, এবং আমাদের এটা আমরা প্রথম একটা অর্ডার আসছে, মানে বোনই হয়েছে আমাদের। সো এটা একটা জিনিস। বাট এই প্রথম কাস্টমারটা পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে বলতে আমরা 7-8 মাস ধরে মানুষের কাছে কাছে গেছি যে আমাদেরকে হেল্প করুন, বা আমাদের এরকম একটা প্ল্যান করতেছি, আপনারা ফার্নিচার ব্র্যান্ড হিসেবে আমাদের কাছে অনবোর্ড হন। তাদের সাথে বিজনেস প্ল্যান শেয়ার থেকে শুরু করে সবকিছু। তো বেসিক্যালি ইয়াং পার্সন যখন থাকি, আমরা আমরা যখন খুব ইয়াং হই, তখন যেটা হয় যে আমাদের উপর আসলে কেউ ট্রাস্ট করতে পারে না। এই যে একটা সহজ বাংলায় যদি বলি, এই চ্যাংড়া পোলাপানদের উপরে কে বিশ্বাস করবে, এদের উপর কেন আমি টাকা দিব। বাট বিষয়টা হচ্ছে আমাদের উপর দুজন মানুষ খুব ভরসা করছিল, খুব ট্রাস্ট করছিল, এবং তাদের কথা মতো তারা আমাদের অ্যাডভাইজার, এবং হচ্ছে এখনো পর্যন্ত আমাদের অ্যাডভাইস করে সবকিছুতে। তো এভাবে আর কি আসলে আমাদের মানে জার্নিটা আর কি স্মুথ ছিল। বাট সেটা স্মুথ থাকার কারণ হচ্ছে যে আমাদের অ্যাডভাইসটা খুব ভালো ছিল, আমাদের অ্যাডভাইজারি প্যানেল খুব ভালো ছিল, এবং আমরা ডিটারমাইন ছিলাম যে আমরা কোনো সময় দেখা গেল যে মানে এরকম হয়েছে যে আমি ডাউন, আমি হয়তো বা কোনো কারণে ডাউন মনে হইতেছে, যে আমি ডিমোটিভেট ফিল করতেছি, আমাকে মোটিভেট করার জন্য আরো 3-4জন সাথে ছিল, বা ওরা কেউ ডাউন, আমরা 4-5 জন সাথে ছিলাম। তো এটাই হচ্ছে মানে মেইন যে কাস্টমারের জার্নিটা, যে একটা টিমের সবচেয়ে বড় প্রথম দিকে যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে মোটিভেশন। প্রথম দিকে শুরু করতে খুব এক্সাইটমেন্ট থাকবে, এক্সাইটমেন্টটা আস্তে আস্তে প্রথম দিকে মানে এটাকে কি বলবো আমি, একটা কার্ভ থাকে না, মানে শুরুর দিকে একটা এরকম লম্বা কার্ভ চলে যায়, এরপর আস্তে আস্তে নামতে থাকে এক্সাইটমেন্টের লেভেলটা। বাট এই এক্সাইটমেন্ট লেভেলটা কখনো কমানো যাবে না। আমরা আমাদের কাছে এখনো পর্যন্ত যে অর্ডারটা আসে, উই হ্যাভ দ্য সেম এক্সাইটমেন্ট, সেম লেভেল এক্সাইটমেন্ট। স্টিল এখনো আমি যাই ফার্নিচার ডেলিভারি করতে, অ্যাপ্লায়েন্সেস ডেলিভারি করতে, স্টিল আমি এখনো যাই। কাস্টমারের সাথে আমি কথা বলতে চাই যে কেমন ছিল কি ছিল, স্টিল যাই। আচ্ছা। আহ, ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক আপনার ইনসাইটস জানলাম যে আসলে কিভাবে উঠে আসা, এবং এই যে এক্সাইটমেন্টের কথা আপনি বলছিলেন, যে এই লেগে থাকার যে ব্যাপারটা, যে এখনো যে সেম এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ লাইক দ্য ফার্স্ট কাস্টমার থেকে শুরু করে এখন যে কাস্টমারটা আসবে তার জন্য। তো এটা এটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে এই লেগে থাকার এই জার্নিটা, কারণ কখনোই আপনি এক্সাইটমেন্টটা হারিয়ে ফেললে তারপরে আসলে ওইটা নিয়ে তখন আর কাজ করা যায় না। তো আমি আপনার সাথে যখন আমি যতটুকু খেয়াল হয় যে ভার্সিটিতে আপনার সাথে কোনোদিন আমার ইন্টারাকশন হয়নি,
তো এর পরবর্তীতে যখন আমি জিপিতে জয়েন করলাম, তো এরপরে হচ্ছে ইন্টারশন হয়, তখন আপনি হচ্ছে জিপি অ্যাক্সিলারেটরে ছিলেন। তো এর এছাড়াও আমি দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়া দেখতাম যে আপনি বিভিন্ন স্টার্টআপ কম্পিটিশনে যাচ্ছেন এবং ভালো করছেন, লেটস ফার্নিশ নিয়ে যাচ্ছেন। তো আহ, এই যে স্টার্টআপ কম্পিটিশন গুলো, যে এখন আমরা জানি যে মানে বাংলাদেশ সরকারও এটাকে অনেক প্রমোট করছে স্টার্টআপটাকে। তো বিভিন্ন স্টার্টআপের এই আইডিয়া চ্যালেঞ্জ বা আইডিয়া কম্পিটিশন এগুলো হচ্ছে। তো এই এইগুলোতে যে যাওয়ার যে অভিজ্ঞতাগুলো এবং এগুলো আসলে ঠিক কতটা কাজে লাগে একটা স্টার্টআপকে আপনার কি বলবো যে যে তুলে ধরার জন্য যে কতটুকু কাজে লাগে, এবং এই কিভাবে এইগুলো আপনি ম্যানেজ করেছেন, বা এতগুলো কম্পিটিশন, মোটামুটি অনেকগুলো কম্পিটিশনে গিয়েছেন আমি যতটুকু জানি। তো এই অভিজ্ঞতাটা যদি আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে বেসিক্যালি তাদের জন্য যদি আপনি একটু সাম আপ করে শেয়ার করেন। আচ্ছা, আহ, আমাদের ফার্স্ট কম্পিটিশন ছিল, আমি বলবো হইতেছে হচ্ছে আমাদের ফার্স্ট কম্পিটিশন ছিল হচ্ছে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের ফার্স্ট কম্পিটিশন। যখন আমরা দেখলাম যে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হচ্ছে, তখন আমরা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি। পার্টিসিপেট করার পরে আমার মনে আছে, আমি তখন জব করতাম একটা কোম্পানিতে, একটা ভিওআইপি কোম্পানিতে জব করতাম। তো ওইটা ছেড়ে দিয়ে আমি হচ্ছে তখন ফুল টাইম স্টার্ট আপে ছিলাম। তো তার ঠিক পরের মাসে আসলে প্রথম স্টার্ট আপ মানে কম্পিটিশনে দেখলাম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে যেটা বেসিক্যালি করতে হয়, আমাদেরকে পিচ করতে হয়। তো স্টার্ট আপ আইডিয়া পিচ করতে হয়, তো আমরাও পিচ করতে গেছিলাম। তো পিচ করতে যাওয়ার পরে যেটা হচ্ছে, আমাদের সাথে অনেকে ছিল, বি প্রপার্টিস ছিল, বঙ্গ ছিল, সোল শেয়ার ছিল, অনেক বড় বড় নাম ছিল। ওকে। বাট যেটা হচ্ছে যে স্টার্ট আপ, যে কোনো স্টার্ট আপ কম্পিটিশন হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। যে কোনো স্টার্ট আপ কম্পিটিশন আপনি যদি ওখানে যান, ওখানে যে আপনি শুধু যদি মানে অনেকে আছে আমি দেখছি এখন টেন্ডেন্সি থাকে যে আমি আমার আইডিয়া শেয়ার করবো না, চুরি হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আপনার আইডিয়া কেউ চুরি করতে পারবে না। হুম, আপনার আইডিয়া কেউ চুরি করতে পারবে না। আপনি যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, আরেকজন যদি ইমপ্লিমেন্ট করে, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। চুরি করতে পারবে না। আপনি যদি লেগে থাকেন, তাহলে ইমপ্লিমেন্ট কোনো না কোনো দিক থেকে হয়ে যাবে। তো আমরা যখন আইডিয়া শেয়ার করা শুরু করলাম, সোল শেয়ারের যে সিইও সেবাস্টিয়ান, সে, তারপরে দিয়ে বঙ্গর যে সিইও, তাদের সাথে আমাদের কথা হলো। তারপরে তারা আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো। তারপর বি প্রপার্টিস, তারাও আমাদেরকে অনেক, পি বাজার, এরকম অনেকেই ছিল যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং আমরা ওখানে প্রথম কোনো, মানে ওখানে অনেকগুলো ইনভেস্টর বসা ছিল, তাদের সাথে আমরা প্রথম এরকম কারোর সামনে, আমরা প্রথম এরকম বড় ইনভেস্টরদের সামনে আমরা বসা ছিলাম, মানে আমরা পিচ করতেছিলাম। সো দ্যাট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, যে আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় পিচ, কোথায় কি বলতে হবে, কোন জায়গায় ভুল ছিল, আমরা এখনো কোন পর্যায়ে আছি। আমরা যখন গেছিলাম তখন হচ্ছে লাইক আমাদের কাস্টমার ছিল 16-17 জন এরকম। তো আমাদের ট্র্যাকশন ছিল 16-17 জনের, খুবই কম। সো মানে রাদার দেন অন্যদের কথা যদি চিন্তা করি, সেই হিসেবে 16-17 জন আমাদের অনেক কম। তো এটার পরে হচ্ছে আমরা আরো নর্মালি কয়েকটা পার্সোনাল ইনভেস্টরদের সাথে মিট করতে গেছি। মিট করতে যাওয়ার পরে তারপরে সেখান থেকেও আমরা না শুনে আসছি। তো এমনটা হয় যে যে মানে একটা জিনিস কি, স্টার্ট আপের যেটা হয় যে অনেক না শোনা লাগে ইনভেস্টরের কাছ থেকে, বিশেষ করে ইনভেস্টর বা কোনো কম্পিটিশনে হেরে আসতে হবে ভাই। তো আমি একটা জিনিস দেখছি যে এখন যারা স্টার্ট আপ কম্পিটিশন গুলো করে, বা আমরা যেগুলো সবাই বলে যে কম্পিটিশন, রাদার দেন লুকিং ফর ইট কম্পিটিশন, এটা আমরা যদি মানে একটা এক্সপিরিয়েন্স হিসেবে দেখি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, এক্সপিরিয়েন্সটা আসলে দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে মজার জিনিস, সেটা আমি দেখছি যে আজকে আহ মানে দেখা গেল যে আমরা একই জায়গায় গেছি, সেম পার্সন। দেখা গেলো আজকে আমরা এ নামক একটা জায়গায় প্রোগ্রামে গেছি, মানে স্টার্ট আপের জন্য স্পিচ করতে গেছি। বি নামে আরেক জায়গায় গেছি, সেখানে এক্স ওয়াই জেড নামে একজন পার্সন আছে, তার সাথে আমার এক্স ওয়াই জেড নামে আরেকজন পার্সনের সাথে দেখা হয়েছে। তো সে এ নামক প্লেসে একটা আইডিয়া প্রেজেন্ট করছে, বি নামক প্লেসে আরেকটা আইডিয়া প্রেজেন্ট করতেছে। দ্য থিং ইজ, স্টার্ট আপ হচ্ছে একটা গাছ, বা গাছ পরিচর্যা করার মতো, ঠিক আছে? এটা মানে আজকে একটু ঝড় বাতাস আসলে হয়তো একটু নড়ে যাবে, হ্যাঁ, সেটাকে আবার ঠিক করতে হবে, ঠিক করে আবার একটু পানি দিতে হবে, সার দিতে হবে, এভাবে আস্তে আস্তে গ্রো করতে হবে। স্টার্ট আপের জন্য মানে স্টার্ট আপের মিনিমাম ফেলিওর টাইম হচ্ছে 3 থেকে 5 বছর। এর আগে বোঝা যায় কখন কোন জিনিসটা বুম করে। অনেক সময় হয় অনেকে যে টাইমের আগে শুরু করে ফেলছে, কিন্তু ওই যে টাইমটা যেটা আসে, যে একটা ওই ইন্ডাস্ট্রিটা গ্রো করতে যে টাইমটা লাগে, সেই টাইমটা মানে মানে দেখা গেলো যে সে যে বছর স্টার্ট আপটা গিভ আপ করছে, তার ঠিক 6 মাস পরে ওই ইন্ডাস্ট্রিটা গ্রো করে ফেলছে। উবার বা উবার যদি আমি চিন্তা করি, বা উবার বা গ্র্যাব, গ্র্যাব হচ্ছে বাইরে খুব পপুলার, উবারও খুব পপুলার, বাংলাদেশে পাঠাও। তো বাংলাদেশে কিন্তু পাঠাও কিন্তু শুরু হয়েছে কিন্তু খুব, প্রথমে একটা পাঠাও আমরা জানতাম হচ্ছে মানে ডোর টু ডোর কুরিয়ার সার্ভিস ইনসাইড ঢাকা। সেখান থেকে আস্তে আস্তে রাইড শেয়ারিং, ফুড, এখন থেকে মানে মানে গ্রোসারিজ ডেলিভারি, এভাবে আস্তে আস্তে উঠছে। সবকিছু উঠার জন্য একটা মানে মিনিমাম সময় লাগে।
তো সেই মিনিমাম সময়টা দিতে হয়। আর হচ্ছে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে একবার কোনো জায়গা থেকে ফেল হয়ে আসলে সেই জায়গাটা থেকে আসলে ওই আইডিয়াটা ড্রপ করে দেওয়া, এটা আসলে উচিত না। আমরা সবকিছু যা অনেক জায়গা থেকে ফেলিয়ার হওয়ার পরে তারপরে আমরা স্টুডেন্ট টু স্টার্ট আপ যখন হয়েছে, তখন আমরা মানে স্টুডেন্ট টু স্টার্ট আপ হওয়ার পরে আমরা খুব এক্সাইটেড ছিলাম স্টুডেন্ট স্টার্ট আপ। এবং যখন ক্যাম্পে গেছি, ক্যাম্পে যাওয়ার পরে আমাদের মনের মধ্যে ভয় ছিল, কারণ অনেক ভালো ভালো স্টার্ট আপ ছিল, 10টা টিমকে মাত্র 10 লাখ টাকা করে টাকা দিবে। সো আমরা হচ্ছে না ওয়ার স্ট্যান্ড, তার উপর বললাম যে আমরা তিনজনের মধ্যে এটা কথা হচ্ছে। আমাদের সাথে আরো একজন এভিএন ছিল, সাথে আরো 2-3 জন ছিল আমাদের সাথে রুম শেয়ার করছিল। তো একটা কথা মানে আমি বেসিক্যালি সবাইকে বলছি যে মানে আমরা সবাই এটাতে মানে একমত করি যে কে কি করতেছে, সব মানে একজন যে আসছে তার আইডিয়া প্রেজেন্ট করে, তার ইন্ডাস্ট্রি আলাদা, আমার ইন্ডাস্ট্রি আলাদা। হ্যাঁ, তো তার ইন্ডাস্ট্রি আলাদা, আমার ইন্ডাস্ট্রি আলাদা। তো আমি কেন ভয় পাবো ওই জায়গায় যে আমার বদলে যদি ওকে ইনভেস্ট করে দেওয়া হয়, এমন কেন আমার ভয় পাওয়া দরকার? কারণ তারও ইন্ডাস্ট্রি আলাদা, আমারও ইন্ডাস্ট্রি আলাদা। সো রাদার দেন ফোকাসিং অন আদার্স আইডিয়া, নিজেদের কাজ নিয়ে আমরা ফোকাস করি। তো আমাদের ওই জিনিসটাই আসলে মানে মেইন ফোকাসে ছিল, এবং হচ্ছে ওইটার কারণে আসলে আমরা স্টুডেন্ট স্টার্ট আপটা হচ্ছে আমরা জিতছি, মানে আমরা ওখান থেকে আমরা ফান্ডিং পেয়েছি। আচ্ছা, তো এটা এটা একটা চমৎকার একটা উদাহরণ দিলেন ভাই এইমাত্র, যে এই যে আইডিয়া শেয়ার করতে গিয়ে যে একটা দ্বিধার মধ্যে থাকে, যে আসলে আমার আইডিয়াটা আমি যদি শেয়ার করে ফেলি তাহলে হয়তো অন্য কেউ সেটা ইমপ্লিমেন্ট করে ফেলবে, বা যেটাকে চুরি চুরি হিসেবে বলতে পারে। তো এটা আসলে একটা মাইন্ডসেটের পরিবর্তন দরকার, আমিও মনে করি এই বিষয়টা, যে যারা না, নতুন আমরা। এখন যেটা হয়েছে, এখন মাইন্ডসেটটা পরিবর্তন হয়েছে, বিকজ স্টার্টআপ কালচারটা বুমিং হওয়ার পর এখন মানুষ চায় যে তার স্টার্টআপের কথা বলতে, মানুষ চায় চিনাইতে। আগে এটা ছিল না। আগে আমি যদি 2017-18 কথাও বলি, কেউ যদি বলে যে আমি একটা স্টার্টআপ করতেছি, আমরা যদি জিজ্ঞাসা করতাম যে কি নিয়ে করতেছেন বা কি করতেছো, এরকম যদি জিজ্ঞাসা করতাম, তখন আমাদেরকে বলতো যে আমরা শুনতাম এই জিনিসটা, যখন আমরা লঞ্চ করবো তখন দেখবেন। বাট আলটিমেটলি আমরা কখনো তাদেরকে লঞ্চ হইতে দেখিনি। হ্যাঁ, সো আইডিয়া জিনিসটা হচ্ছে এমন যে আপনি যদি এটা শেয়ার করেন, আপনি ফিডব্যাক পাবেন। হুম, ফিডব্যাক পাবেন, ফিডব্যাক পেয়ে সেটা কাজে লাগাতে পারবেন। আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি আপনার বাসার মানুষকে বলেন, বাসার মানুষ অলওয়েজ আপনি ব্যবসা নিয়ে যাবেন, হয় দুইটা জিনিস বলবে, হয় খুব ভালো বলবে, না খুব খারাপ বলবে। অনেস্ট ওপিনিয়ন কেউ দিবে না, অনেস্ট ওপিনিয়ন কেউ দিবে না। বাট এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে আপনি আপনি কথা বললে আপনাকে অনেস্ট ওপিনিয়ন সবাই দিবে, যেটা সে মনে করে। হ্যাঁ ভাই, একদমই ঠিক কথা বলছেন। তো এখন এখন যে জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে, যে এই যে বিভিন্ন কম্পিটিশনই বলছি আবারও, যে এই এক্সপিরিয়েন্স গ্যাদারিং এর যে অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে, যে কারণে হচ্ছে এখন মানুষজন একটু সাহস পাচ্ছে যে সামনে আসার। আর আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন, যে আমার ইন্ডাস্ট্রি এবং তার ইন্ডাস্ট্রিটা আসলে আলাদা, তো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আহ, তার ইন্ডাস্ট্রিতে হয়তো সে ভালো করছে, তো আমার ইন্ডাস্ট্রিটা কিন্তু আলাদা। তো ইন্ডাস্ট্রিটা বোঝাটাও একটা বড় ফ্যাক্ট, যে আমার বিজনেসটা কোন দিকে যাচ্ছে সেটা আসলে বুঝতে হবে। তো আপনাদের যে আইডিয়াটা বেসিক্যালি যে ফার্নিচার, আপনার হচ্ছে ফার্নিচার আমি হচ্ছে মান্থলি একটা সাবস্ক্রিপশনে আমি হচ্ছে হায়ার করতে পারি, এটা এখন বোধহয় আপনাদের অ্যাপ্লায়েন্স তো যুক্ত হয়েছে এটার সাথে। হ্যাঁ, তো এখন অ্যাপ্লায়েন্সেসও যুক্ত হয়েছে। তো এই এখন যদি আমি মানে অ্যাজ এ কাস্টমার যদি আপনাদের এই সেবাটা নিতে চাই, তাহলে সে আসলে আপনাদেরকে কিভাবে কন্ট্যাক্ট করবে, এটা যদি একটু বলেন। আহ, খুবই বেসিক জিনিস, আমাদের একটা ওয়েবসাইট আছে letsfurnishbd.com, সেখানে যাবে, সেখানে যে তার যেই প্রোডাক্টটি তার পছন্দ হয় সেই অনুযায়ী সে প্ল্যান করতে পারবে। 6 মাস থেকে 18 মাস পর্যন্ত প্ল্যান করতে পারবে। তো আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ওনিং সিস্টেম আছে 12 মাস থেকে 15 মাস। তো সেটা আমরা অলরেডি যখন সে অর্ডার করে আমরা তাকে অ্যাভেল করে দিই, যে 12 মাস বা 15 মাস পরে সে ওন করতে পারবে। যেমন অ্যাপ্লায়েন্সেস গুলো 12 মাস থেকে 15 মাসের, 12 মাস এবং 15 মাসের একটা প্ল্যান থাকে, যেখানটার পরে তাকে আর কোনো সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে না, সে এটা সে সেটার মালিক হয়ে যায়। তো আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে সে তার প্ল্যান সেট করবে, প্ল্যান সেট করার পরে তার কিছু ডকুমেন্টস আমরা নিয়ে থাকি। সাধারণত যেটা হয় যে ইএমআই বা রেন্টাল এ হচ্ছে যেটা খুব করে মানুষ, যে ক্রেডিট কার্ডটা নিয়ে রাখে। তো আমরা এখানে একটা মানে খুবই ফ্যাসিলিটিস দিচ্ছি, যেটা বাংলাদেশে ব্যাংকিং যারা করে তাদের মধ্যে, মানে ব্যাংকিং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে মাত্র 2% মানুষের হচ্ছে ক্রেডিট কার্ড আছে। বাট বাকিরা কি করবে? আমরা যেটা করছি, আমরা শুধুমাত্র আমরা কোনো ক্রেডিট কার্ড নিচ্ছি না। আমরা যেটা করছি যে যে কেউ যদি সবার এনআইডি আছে, এনআইডি কপিটা নিচ্ছি। যে বাসায় থাকে সেই বাসার হচ্ছে ইলেকট্রিসিটি বিল কপি, আর হচ্ছে যদি কেউ জব করে তার জব আইডি, যদি কেউ
বিজনেস করে তার ট্রেড লাইসেন্সের কপি, এবং যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে তার স্টুডেন্ট আইডি কপি, এতটুকু নিচ্ছি। আর তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট সাইন হয়, সেটা হচ্ছে যখন ডেলিভারি করা হয় তখন। সো ইটস ভেরি ইজি প্রসেস, যখনই যাচ্ছে সে শুধুমাত্র স্ক্যান কপি গুলো আপলোড করে দিলেই হচ্ছে। হ্যাঁ, মানে খুবই চমৎকার, আমি বলবো যে মানে খুব ফ্লেক্সিবল। তো আমি আপনাদের ওয়েবসাইটটা একটু দেখাতে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, একটু হোম জি পেজটা জি একটু গো থ্রু করতে যাচ্ছি। আচ্ছা, সো দিস ইজ বেসিক্যালি লেটস ফার্নিশ। ভাইয়া যদি একটু আমাদের যদি একটু গো থ্রু করে দেন। জি জি অবশ্যই। এখানে দেখতে পারবেন যে রেন্ট হোম ফার্নিচার আছে। হোম ফার্নিচারের মধ্যে অ্যাপ্লায়েন্সেস থাকে, কারণ হোম, বিশেষ করে হোমের মধ্যে অফিস ফার্নিচার আছে, এবং কিছু আছে হচ্ছে পারচেস অপশন। পারচেস অপশনটা আমরা এখন অফ রেখেছি, কারণ ডিরেক্ট পারচেস অপশন আমরা রাখিনি। এবং একটা কিছু আছে ওল্ড অ্যারাইভেলস, যেখানে হচ্ছে আমাদের পুরাতন যে ওল্ড অ্যারাইভেলস বলতে আগে যে ফার্নিচার গুলা, লাইক হচ্ছে প্রথম দিকে যে ফার্নিচার গুলো এসেছিল সেই ফার্নিচার গুলা দেওয়া হয়েছে। আর এখানে দেখলে প্রথমে দেখতে পারবেন এখন সবগুলা প্রথম দিকে অ্যাপ্লায়েন্সেস আছে, কারণ এখন অ্যাপ্লায়েন্সেস খুব চলছে এই মুহূর্তে, এই জন্য আমরা অ্যাপ্লায়েন্সেস গুলো রাখছি। স্টিল আমি বলবো যে এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করছি আরো, যাতে কাস্টমারের আরো যাতে জার্নিটা খুব স্মুথ হয়। তো যদি কেউ রেন্ট হোম ফার্নিচারে যায়, সেখানে খুব সুন্দর করে সবগুলা ক্যাটাগরাইজ করা আছে, যে আসলে কতগুলা ফার্নিচার রয়েছে। আমাদের এখানে প্রায় 300টা মতো প্রোডাক্ট আপলোড আছে। 300টা মতো প্রোডাক্ট আপলোড আছে। তো যে কেউ গেলে আসলে আমাদের এই ফার্নিচার গুলা যেগুলো আছে সেগুলো দেখতে পারবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লেটস ফার্নিশ নট এ সিঙ্গেল ভেন্ডর প্ল্যাটফর্ম, ইটস এ মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম। সো বাংলাদেশে এখন ঢাকার মধ্যে অবস্থিত ছোট বড় প্রায় ছোট বড় প্রায় 30 থেকে 35টা মতো ভেন্ডর আমাদের সাথে অনবোর্ড আছে। তো সবকিছু মিলে এখানে মানে মিড লেভেল থেকে শুরু করে হাই লেভেল সব ধরনের ফার্নিচার এবং অ্যাপ্লায়েন্সেস আছে। আচ্ছা, একটু যদি মানে জানতে চাই ভাইয়া, যে আপনারা যে যে ওনের যে বিষয়টা বললেন, যে অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে যে সেই অ্যাপ্লায়েন্সটা সে ওন করে ফেলবে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম। তো জি এখন যদি এটা কি কাস্টমাইজেবল কিনা, যে আমি ধরেন আপনি 6 মাসের একটা প্যাকেজ দিচ্ছেন যে 6 মাস পরে এটা সে ওন করবে, তো এটা কি কাস্টমাইজ করা যায় কিনা যে আমি 1 বছর পরে এটা ওন করব, মান্থলি আচ্ছা। ইনস্টলমেন্টটা একটু কমিয়ে দিয়েছে। 6 মাস পরে, আসলে 6 মাস পরে কোনো আমাদের ফার্নিচারের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 6 মাস রেন্ট করতে হবে। আর আমাদের অ্যাপ্লায়েন্সেস এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 10 মান্থস। তো যেটা হয় যে আমরা 12 মান্থসেই আমরা, মানে 12 মান্থস আমরা প্রথমেই যখন অর্ডার করে তখন আমরা কাস্টমারকে বলি যে আপনি যদি এটা 12 মান্থসে প্ল্যান করেন, তাহলে আপনি, আমি জাস্ট একটা ইয়া করতে বলবো, রেন্ট হোম ফার্নিচার একটু যেতে বলবো। জাস্ট হচ্ছে রেন্ট হোম ফার্নিচার একটু যেতে বলবো, একটু গো আচ্ছা। থ্রু করো। হ্যাঁ। সো এখানে যদি আমি বেডসে যেতে, ক্যাবিনেটসে যেতে বলি, ক্যাবিনেটসে যদি যাই, আমি যে কোনো একটা ক্যাবিনেটসে যদি যাই, সেটা হচ্ছে আমি প্রথম ক্যাবিনেটসটা একটু ক্লিক করি। সো এখানে আমি এইখানে যে বারটা আছে, যেখানে মান্থ দেওয়া আছে, আমি বারটা একটু রিমুভ করতে বলবো তোমাকে। জাস্ট নট ওই যে যেখানে 6 মাস লেখা আছে ওইটা জাস্ট একটু স্লাইড করতে বলবো। তো এখানে দেখা যাচ্ছে যে যত মাস বাড়ছে, মানে 6 মাস যদি হয় সেখানে একটু প্রাইস বেশি, 9 মাস হলে একটু কম, 12 মাস হলে আর একটু কম। তো এভাবে কিন্তু কমতে থাকে। হ্যাঁ। আচ্ছা। তো যে যে কয় মাসের জন্য আসলে ওন করতে চাই, সেভাবে আসলে তাদের জন্য প্রাইসিংটা করে দেওয়া আছে, সেভাবে আসলে প্রাইসিংটা হয়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আমরা বুঝতে পারলাম বিষয়টা কিভাবে কাজ করে, আপনারা কিভাবে কাজ করছেন। তো আমাদের সাথে অনেকেই আছেন, অনেকেই দেখছেন। আহ, এর মধ্যে খান আব্দুল্লাহ আলামিন লিমন, উনি ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ ভাইয়া, আপনি সাথে আছেন ধন্যবাদ। এই জন্য। তো সবশেষে আমি ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আহ, আপনি মোটামুটি অনেক পরামর্শ দিয়েছেন, যারা তরুণ উদ্যোক্তা যারা আজকে দেখছেন এই অনুষ্ঠানটি বা পরবর্তীতে দেখবেন, তারা বেশ ভালো একটা ধারণা পাবেন। তো তারপরে যদি আমি একটু জানতে চাই যে যদি কেউ এখন শুরু করতে চায়, অর্থাৎ ফ্রম দ্য জিরো, মানে যদি এখন জাস্ট স্টার্ট করবে সে একটা স্টার্ট আপ, মানে তার জন্য আপনি কি গাইডলাইন আপনি দিবেন যদি একটু বলেন। আচ্ছা, যদি কেউ স্টার্ট করা, আমি বলবো যে স্টার্ট শুরু হয় সবসময়, যে কোনো কিছু শুরু হয় একজনকে দিয়ে। আমি বলবো না যে পুরো একটা টিম মিলে, কারণ আমরা অনেক সময় যেটা করি ভার্সিটিতে, যেটা হয় যে আমরা প্রজেক্ট করি 3-4 জন মিলে, যারা আমরা ক্লোজ ফ্রেন্ড তারাই মিলে প্রজেক্ট করি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 2জন কাজ করে বা একজন কাজ করে, বাকি কেউ কাজ করে না। হ্যাঁ, স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু সবারই সমানভাবে কাজ করতে হয়। তো সর্বপ্রথম যেটা হচ্ছে যে নিজের যে আইডিয়া আছে বা নিজের যে পরিকল্পনাটা আছে সেটা নিয়ে হচ্ছে রাইট টিম খুঁজে বের করা,
এবং রাইট টিমটা, কারণ স্টার্ট আপটা হচ্ছে মানে স্টার্ট আপ কালচারে হচ্ছে বলে যে স্টার্ট আপ ইজ এ ম্যারেজ বিটুইন দ্য কো ফাউন্ডার্স। হ্যাঁ, সো যদি বলি, এটা হচ্ছে আমাদের মানে খুব জিপির মধ্যে আমরা যখন গ্রামীণ ফোন এক্সেলারেটরে ছিলাম তখন এই জিনিসটা নিয়ে প্রায় বলা হতো, যারা আমাদের আমরা তো জুনিয়র ছিলাম, যারা সিনিয়র ছিল মানে বয়সে যারা সিনিয়র ছিল, যারা বিবাহিত ছিল, তারা আবার তাদের কো ফাউন্ডারদেরকে নিয়ে মানে হাসাহাসি হতো এরকম যে ইনারা তো দুজন বিবাহিত, মানে এটা বুঝাইতে চাইতো যে তারা লায়াবল একজন আরেকজনের। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আসলে অনেক বড় একটা কমিটমেন্ট। সো এরকম কমিটমেন্টে যারা যাইতে পারবে, একজন আরেকজনকে ব্যাক দিতে পারবে, এরকম কোফাউন্ডার আসলে পাওয়া মানে নিয়ে তারপর শুরু করতে হবে। তবে যেটা হচ্ছে যে যার দেখা গেলো আজকে তুমি যদি কোনো কিছু শুরু করতে চাও, প্রথমে 10 থেকে আমি বলবো যে প্রথমে 25 to 30% কাজ তোমার করে রাখতে হবে, লাইক একটা প্রোডাক্ট, একটা ডেমো, একটা ছোটখাটো মার্কেট রিসার্চ। হ্যাঁ, কারো কাছে আজকে যদি আমি যদি কোনো কিছু না করতাম, স্টার্ট আপ নিয়ে না করতাম, তুমি যদি কোনো কিছু করতে এবং আমাকে এসে যদি বলতা যে আমি এই মার্কেট ডেটা, এটার এরকম অপরচুনিটি আছে, এই হচ্ছে ডেমো, আমরা এটা শুরু করতে পারি যদি তুমি এসে জয়েন করতে পারো। হ্যাঁ, তুমি এসে জয়েন করো যদি, তাহলে আমরা এটা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা এটা শুরু করি একসাথে। সো ওই মাইন্ডসেটটা যখন এক হয় তখন আসলে এটা শুরু করা। আরেকটা জিনিস আমি বলবো যে স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ হচ্ছে সবচেয়ে বেস্ট সময় স্টার্ট আপ শুরু করার। কি জন্য বলবো আমি এটা বলি, এটা অনেকে ডিসএগ্রি করবে, বাট ইটস মাই ওপিনিয়ন, আমার বাস্তবতা থেকে আমি এটা বলছি। সেটা হচ্ছে যে মানে যখন মানুষ চাকরি জীবনে ঢুকে যায়, তার একটা বেসিক যেটা হয় যে একটা ফিক্স স্যালারির একটা ইয়া থাকে, যে ফিক্স একটা মাসে যে ফিক্স একটা বেতন আমার পকেটে আসছে। তো আমরা সবাই মধ্যবিত্ত পরিবার ছিলাম, আমরা পাস করলে ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি ছিল। তো আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় আমাদের, তখন আমাদের ফ্যামিলির একটা এক্সপেকটেশন থাকে, নিজেরও একটা এক্সপেকটেশন থাকে, এবং সাথে একটা চক্ষু লজ্জা থাকে যে আমি ফ্যামিলি থেকে কেন টাকা নিব। স্টুডেন্ট লাইফে শুরু করলে না দেখা গেলো যে যাদের খুব ভালো সিজিপিএ আছে তাদের ক্ষেত্রে আমি আসলে কিছু বলবো না, বাট যাদের মোটামুটি মিড লেভেলের সিজিপিএ, যারা আমার মতো, হ্যাঁ, যে মোটামুটি একটু পড়াশোনা করলে ওই সিজিপিএ ওইভাবেই থাকবে, 3 to 3.5 বা 6 এরকম পর্যায়ে থাকবে, এর থেকে বেশি হবেও না, নামবেও না। এতটুকু যাদের আছে তাদেরকে আমি বলবো যে যদি কেউ স্টার্ট আপ শুরু করতে চায়, ডোন্ট হেজিটেট, শুরু করে দিন। কারণ হয় কি যে স্টুডেন্ট লাইফ শেষ হতে হতে তার স্টার্ট আপ এমন একটা পর্যায়ে যায় দাঁড়াবে যে তার হয়তো বা কোনো জব করা লাগতেছে না, জবের জন্য খোঁজা লাগতেছে না, বাট চাকরির পরে, চাকরিতে একবার ঢোকার পরে ওই স্যালারিটা যখন একবার অভ্যাস হয়ে যায়, বা ওই ফিক্স টাকাটার একটা অভ্যাস হয়ে যায়, তখন যেটা হয় যে মানে হেজিটেশন চলে আসে যে আমি এটা করবো কি করবো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা খুবই হয়েছিল যে আমি একটা ফিক্স স্যালারি জব ছেড়ে আমি করবো কি করবো না এরকম একটা টানাপোড়েন ছিল আমার। তো মাসে এরকম আমি খুব আরামের জীবন কাটাচ্ছিলাম, আমাকে রাত বিরাতে ফোন ধরা লাগছিল না, 9টা 5টা ডিউটি করছিলাম, শুক্র শনি 2 দিন বন্ধ ছিল। হ্যাঁ, এখন কিন্তু শুক্র শনি 2 দিন আমার বন্ধ নাই, রাতের বেলা লেট করে বাসায় আসতেছি, হ্যাঁ, কাজ করা লাগতেছে। তো তবুও মানে এই জিনিসটা যখন মানে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা হয়, তখন হয় কি ফ্যামিলির একটা সাপোর্ট থাকে, ফ্যামিলি থেকে হয়তো বা কিছু, ফ্যামিলি থেকে হয়তো বললে হাত খরচের টাকাটা মানে পাওয়া যায়, যেটা বাস্তবতা। হ্যাঁ, এটা যেটা রিয়েলিটি সেটা আমি বলতে চাচ্ছি, যে বাস্তবতা যে ফ্যামিলিতে হাত খরচ। বাট এখন যদি আমি যদি বলি, আমার সিচুয়েশন যদি বলি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আজকে যদি আমি আমার ভাষায় যে যদি আমি বলি যে আমাকে হাত খরচ কিছু মানে টাকা দেন, মানে আমি চাইতেই পারবো না, আমার লজ্জা লাগবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো এই জন্য বলবো যে স্টুডেন্ট লাইফ হচ্ছে মানে বেস্ট সময়, কোনো হেজিটেশন না নিয়ে ফেল করা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমি যদি ট্রাই না করি তাহলে মানে ফেল করব কি করব না সেটা আসলে বুঝবো না। আর হইতেছে হচ্ছে ফেল তো মানে মানে একটা আমরা আমরা সবসময় একটা কথা বলি, আমার আমার খুব মনে আছে, এটা হইতেছে হচ্ছে আমরা যখন জিপি এক্সেলারেটরে ছিলাম, আমার মনে নাই আমার মেন্টরটা, উনি একটা কথা বলছিল যে স্টার্ট আপে কাজ করতেছি, খুব বেশি খারাপ হইলে কি হবে, খুব বেশি খারাপ হইলে আমার এই এক্সপিরিয়েন্সের থেকে আমার একটা ভালো চাকরি হবে, এর থেকে খারাপ কিছু হবে না, এর থেকে খারাপ কিছু হবে না। কারণ স্টার্ট আপে নিজে কাজ করতে যে যে এক্সপিরিয়েন্সটা হয়, এটা চাকরি করতে যে খুব কম মানুষের হয়, চাকরি করতে যে খুব কম মানুষের হয়। কারণ প্রতিনিয়ত আমরা নতুন করে প্রবলেম ফেস করতেছি, প্রতিনিয়ত আমরা সেটা সলিউশন করতেছি, নিজের থেকে নিজের চেষ্টায় করতেছি। হ্যাঁ, সো এমন না যে রাত বিরাতে করতেছি, একটা নিজের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যেটা করতে হবে আমাদের। সো যদি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে খুব বেশি খারাপ হলে কি হবে, একটা এক্সপিরিয়েন্স দেখা গেলো যে স্টুডেন্ট লাইফে কেউ দেখা গেলো যে কোনো একটা ই কমার্স, নতুন ধরনের কোনো একটা ই কমার্স নিয়ে কাজ করলো, ই কমার্স নিয়ে কাজ করার পরে তার ই কমার্সটা 2-3 বছর পর স্টুডেন্ট লাইফে সে দেখা গেলো 6 বা 7 সেমিস্টারে শুরু করছে, গ্রাজুয়েশন হতে হতে ই কমার্সটা ফেল করছে, বাট সে তার জবের মধ্যে প্রথমেই দেখাতে পারবে আমার একটা ই কমার্স ছিল,
আমি একটা ই কমার্স সাইট ক্রিয়েট করছিলাম, আমার একটা ই কমার্স সাইটের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, দেখাইলে হয়তোবা তাকে প্রথমে শুরুতে যে স্ট্রাগলটা করতে হতো, যে একটা বিগিনার লেভেলের জবের জায়গায় সে একটা মিড লেভেলের জব পেয়েছে, এরকম সিচুয়েশন হবে, এর থেকে খারাপ কিছু হবে না। সো বলবো যে সবাইকে, যে যারা স্টুডেন্ট আছে, আমি হোপফুলি তোমার অডিয়েন্স ম্যাক্সিমাম সব স্টুডেন্ট বা তোমাদের এজে যারা এখন ইয়ে আছে বা আমার এজ, তো মানে ইটস নট টু লেট, শুরু করে দেওয়া উচিত কোনো কিছু মানে হেজিটেট না করে। জি, একদমই। ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন আমাকে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আর অফি। লেটস ফার্নিশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করছি ধন্যবাদ। আমরা আরো অনেক বড় পরিসরে এটাকে সামনে দেখতে পাবো। আচ্ছা, দোয়া তো করো আমার জন্য, আর থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। আর আমি অনেক তোমাকে প্যারা দিছি এইটার সময়, এই দেখা গেলো আমি লেট করে জয়েন করছি, তো এটার জন্য দুঃখিত। আর ধন্যবাদ। তোমার জন্য শুভ কামনা রইলো। আশা করি এই সবকিছু প্যান্ডেমিক শেষ হওয়ার পরে আশা করি সবার সাথে দেখা হবে। জি, অবশ্যই ভাইয়া। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আহ, সবশেষে যেটা বলবো যে ভাইয়া যেটা বললেন যে আজকের পুরো সেশনটা যদি আপনারা দেখে থাকেন বা শুনে থাকেন, যে স্টার্ট আপ নিয়ে আসলে যে আপনার লেগে থাকতে হবে, এবং এই আইডিয়াটা যখনই আপনার মাথায় আসবে তখনই এটা নিয়ে কাজ শুরু করে দেওয়া উচিত। তো আশা করছি যারা নতুন উদ্যোক্তা আছেন বা উদ্যোগ গ্রহণ গ্রহণ করতে চাচ্ছেন, তারা এই সেশনটা থেকে একটা ভালো উপকার পাবেন। তো সবার প্রতি শুভকামনা রাখছি। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং একটু আমন্ত্রণ জানিয়ে রাখবো, আগামী রবিবার ঠিক রাত 9টায় আমার প্রোফাইল থেকে সানডে লাইভ এট 9 PM এর পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটিতেও আপনাদের সবাইকে পাশে পাবো, এই শুভকামনা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।